গাছের ফার্টিলাইজার আমাদের ব্যবহার করতে হয়। প্রত্যেক বাগানে আমরা বলি যে গাছে একটা নির্দিষ্ট সময় অন্তর ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। আর যদি মাটিটি সঠিকভাবে তৈরি করা থাকে তাহলে কিন্তু ফার্টিলাইজারটি ওই 21 দিন পর পর, তারপর ফুল আসার আগে এভাবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বিষয়টা যখন ইনডোরে চলে আসে, দীর্ঘ সময় ধরে ছাদে থাকবে, তখনও কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করে থাকি। আর এই রাসায়নিক সার ব্যবহার করার একটাই কারণ, তার হচ্ছে সাশ্রয়। কারণ জৈব সারের প্রচুর দাম। জৈব সার ব্যবহার করতে গেলে প্রতি মাসে 500 থেকে 600 টাকা একদম ইনিশিয়াল একটা খরচ বেরিয়ে যায়, একদম কম। তারপরে যদি টব বেশি থাকে তাহলে আরো খরচ বেড়ে যায়, আর যদি টব কম থাকে তাহলে তো খরচ কমে গেল। আর রাসায়নিক সার যদি আমি 1 কিলো এনপিকে 20 ক্রয় করি, তাহলে সেই এনপিকে 1 কিলো 20 দাম পড়ে 300 থেকে 350 টাকার মতো। সেটা 3 বছর মিনিমাম যাবে। আর যদি আমি সেখানে 1261 কিনি, তাহলে খুব বেশি হলে আরো 300 টাকা, তাহলে সেটাও কিন্তু 3 বছর যাবে। তাহলে সেই তুলনায় কিন্তু অনেকটা কম খরচ। কিন্তু রাসায়নিক সার ব্যবহার করার ভয় একটাই, তার কারণ হচ্ছে আমি কতটা পরিমাণ ব্যবহার করব। এটা সঠিকভাবে না জানার জন্য কিন্তু রাসায়নিক সার থেকে অনেকে দূরে থাকে। আর তার সঙ্গে সঙ্গে অনেককেই ভুল বোঝানো হয় যে রাসায়নিক সার টবের মাটিতে ব্যবহার করে টবের গুণাগুণ বা মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এমনটা বিষয় খুবই কম। যতটা পরিমাণ মাটি আপনি ব্যবহার করেন, তাতে যে সীমিত পরিমাণ রাসায়নিক সার আপনি ব্যবহার করছেন, তাতে অতটাও গুণাগুণ যে একদম নষ্ট হয়ে একদম ভাগবত অশুদ্ধ হবে, এমনটা বিষয় নয়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যদি আপনি আপনার বাগানকে দেখার মতো করতে চান, আর তার জন্য কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে রাসায়নিক সারের ব্যবহার। যেহেতু সামনে শীতকালীন বাগান, তাই রাসায়নিক সারের মধ্যে সবার প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার, সেটা হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি মাপের টবের জন্য আপনাকে 2 থেকে 3 গ্রাম আপনাকে ব্যবহার করতে হবে। এক কথায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আপনি যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো সমস্যা হবে না, বা আপনার মাটির কোনো সমস্যা হবে না। আর এই ইউরিয়া কিন্তু গাছের বৃদ্ধিতে, গাছের গাছপাতা বেড়ে তোলাতে ভীষণভাবে উপযোগী করে। তবে অবশ্যই যদি সেটা শীতকালীন বাগান হয়ে থাকে তাহলে কিন্তু এর পরিমাণটা এর বাইরে কিন্তু আপনারা কখনোই ব্যবহার করবেন না। আর যদি কারো ছোট টব থাকে যে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, তাহলে সেই পরিমাণটা অর্ধেক করে দেবেন। মানে যেখানটা আমরা 2 থেকে 3 গ্রাম বললাম, সেখানটায় 1 থেকে 1.5 গ্রাম আপনারা সেখানে ব্যবহার করবেন। তাহলে আপনার গাছে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফসফেট, যেটা আমরা সবসময় বলি ফসফরাস। গাছের বেড়ে ওঠার জন্য বা মূল শিকড় তার গ্রোথের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসফরাস। আর এই ফসফরাসও কিন্তু আপনারা অবশ্যই 8 থেকে 10 ইঞ্চি মাপের টবের জন্য আপনারা খুব বেশি হলে 4 থেকে 5 গ্রাম আপনারা এখানে ব্যবহার করতে পারেন। কারণ যে পরিমাণ ইউরিয়া আপনারা ব্যবহার করবেন, ঠিক তার ডবল পরিমাণ আপনারা এখানে ব্যবহার করবেন ফসফেট। ফসফেটটা আপনারা মাটির সঙ্গে মিশিয়ে মাটি মিশ্রণের সময় দিতে পারেন, বা আপনারা চাপান সার হিসাবে 21 বা 22 দিন পর আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো যেই সারটি আপনারা ব্যবহার করবেন, গাছ লাগানো যখন মাটি তৈরি করবেন তখন একবার এই ফসফেটটি আপনারা ব্যবহার করেন। প্রতি 8 থেকে 10 ইঞ্চি মাপের টবের জন্য 1/2 চামচ ব্যবহার করতে পারেন, বা সর্বাধিক 1 চামচ আপনারা ব্যবহার করতে পারেন। এবার এটা ব্যবহার করার পরে অবশ্যই আপনারা গাছ লাগিয়ে দেওয়ার 10 থেকে 15 দিন পর অবশ্যই আপনারা সেখানে যেহেতু চাপান সার প্রয়োগ করছেন, সেই জন্য সেখানে আবার অবশ্যই আপনারা 1/2 চামচ একবার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ফসফেট। তারপরে গাছ বেড়ে ওঠার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পটাশিয়াম, যেটা সাধারণত পটাশ থেকে পাওয়া যায়। এই বাজার চলিত প্রচুর কালারের পটাশ পাওয়া যায়। লাল পটাশ কেউ বলে, কেউ বলে সাদা পটাশ। তো বিভিন্ন ধরনের পটাশ পাওয়া গেলেও এই পটাশ কিন্তু আপনার ছাদ বাগানে অবশ্যই মাটি প্রস্তুতির সময় প্রত্যেকটা 8 থেকে 10 ইঞ্চি মাপের টবের জন্য কিন্তু আপনারা ব্যবহার করবেন 1 চামচ করে। এর বেশি কিন্তু প্রয়োজন পড়বে না। এই পটাশ আপনার কাছে ফুল ফল ধারণ করতে ভীষণভাবে সহযোগিতা করবে। আর এই পটাশ যখন শীতকালীন বাগান আপনারা শুরু করছেন এবং সেই বাগানে আপনি যখনই 15 থেকে 20 দিন পর চাপান সার ব্যবহার করছেন, তখন যখনই আপনি এই গাছে ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার এই পরিমাণটা থাকবে 1/2 চামচ। এটা কিন্তু আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। আর যদি আপনার ছোট টব থাকে তাহলে সেই পরিমাণটা আবার অর্ধেক করে নেবেন। এভাবে আপনারা করবেন। আমি 8 থেকে 10 ইঞ্চি মাপের টবের কথা বললাম, আপনারা যদি 4 থেকে 6 ইঞ্চি হয় তাহলে সেটা অর্ধেক করে দেবেন। এই পরিমাণে যদি আপনি আপনার ছাদ বাগানে যদি এই ফসফরাস, পটাশ এবং নাইট্রোজেন ব্যবহার করতে পারেন তাহলে কোনো রকম কোনো গাছের ক্ষতি হবে না। এবার আছি এনপিকে, যেটা আমরা বলি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। যদি আমরা আলাদা আলাদা সোর্সে দিতে চাই তাহলে উপরে তো আমরা পরিমাণটা বলে দিলাম। এবার বর্তমান বাজারে প্রচুর ভ্যারাইটির এনপিকে পাওয়া যায়। সেটাকে অনেকে আমরা ডিএপি বলে থাকি, অনেকে সুফলা বলে থাকি, আরো প্রচুর কিছু বলে থাকি। তবে অবশ্যই আপনি যখন এটাকে ক্রয় করতে যাবেন তখন এনপিকে তার দেখবেন রেশিও দেওয়া থাকে। কোনো সময় দেখা থাকে 12-61-0, কোনো সময় এনপিকে 20-20-20, এনপিকে 10-20-20 এরকম দেওয়া থাকে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 10-20-20 বা 12-61-0 বা 5-15-15 এই ধরনের খাবারটি ক্রয় করার। তাহলে শীতকালীন বাগানে এই ধরনের খাবার যদি আপনারা ক্রয় করেন, এগুলি সাধারণত দানাদার হয়ে থাকে। আর এই সমস্ত খাবারগুলি এক একটা
8 থেকে 10 ইঞ্চি মাপের টবের জন্য আপনারা ব্যবহার করবেন একদম 5 থেকে 7 গ্রাম, এর বেশি কিন্তু আপনারা ব্যবহার করবেন না। আর এটা হচ্ছে চাপান সার হিসাবে ব্যবহার করবেন। আর যখন মাটি প্রস্তুতি করবেন তখন অবশ্যই আপনারা এখানে 1 চামচ আপনারা প্রতি 8 থেকে 10 ইঞ্চি মাপের টবের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এবার চাপান সার যখন আপনারা ব্যবহার করবেন তখন এটার পরিমাণটা এই কারণেই বেড়ে যাবে, কারণ এর মধ্যে ফসফরাস, পটাশিয়াম এবং তার সঙ্গে নাইট্রোজেন সবকিছু একসঙ্গে যেহেতু প্রয়োগ করা হচ্ছে, তাই পরিমাণটা একটু বাড়তে হবে। এতে কোনো রকম কোনো গাছের ক্ষতি হবে না এবং এটা ব্যবহার করাতে আপনার গাছ অত্যন্ত সুন্দর হবে। তবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলির মধ্যে রয়েছে ক্যালসিয়াম রয়েছে, তার মধ্যে রয়েছে কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। এই সমস্ত উপাদানগুলি খুব ছোট্ট ছোট্ট খাবার, যেগুলি সাধারণত এই এনপিকে যে আমরা খাবারগুলি ক্রয় করি তার মধ্যেই বিভিন্ন কোম্পানি অলরেডি তার মধ্যে পুশ করে দেয়, যার ফলে সেটা বাড়তি করে আর কিনতে হয় না এবং যার জন্য কিন্তু বাড়তি যে খাবারের যে সোর্সটি থাকলো ছোট ছোট খাবার, সেগুলিও গাছ পেয়ে গেল, ফলে গাছ অনেক ভালো হয়ে থাকে। এই সোর্সগুলি সাধারণত আপনি জৈব খাবারে পাবেন না, যার জন্য জৈব খাবারের থেকে রাসায়নিক খাবারে গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। এবার আসি এই সমস্ত সার প্রয়োগের পদ্ধতিগুলি। সবার প্রথমে আপনাকে যে পদ্ধতিটি মানতে হবে সেটা হচ্ছে, আপনি যখন গাছের সার প্রয়োগ করবেন তার প্রথম শর্ত হচ্ছে গাছের মাটিটিকে যেদিন প্রয়োগ করবেন সেদিন নিড়িয়ে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছে যখনই সার প্রয়োগ করবেন, প্রয়োগ করার পরে সেই মাটিটিকে আবার সুন্দরভাবে নিড়িয়ে নিয়ে আপনার গাছের গোড়াটিতে রেখে দেবেন। 2, যখন সার প্রয়োগ করবেন তার আগের দিন চেষ্টা করবেন গাছে একটু বেশি পরিমাণ জল দিয়ে দেওয়ার, আর জল দিয়ে মাটিটিকে ভেজা রাখার চেষ্টা করবেন এবং তার মধ্যে সার প্রয়োগ করবেন। আর সার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই সমস্ত গাছগুলিতে জল প্রয়োগ করবেন না। আর 3 নাম্বার, শীতকালীন বাগানের জন্য কখনোই বারবার সার প্রয়োগ করবে না। অনেক সময় দেখা যায় যে গাছের গ্রোথটা ঠিকঠাক হচ্ছে না, তখন বারবার করে সার প্রয়োগ করা হচ্ছে। আপনি যখন বুঝে গেছেন যে আমি আমার গাছে সার প্রয়োগ করেছি এবং গাছের গ্রোথ নিচ্ছে না, তার মানে আপনাকে সেটা বাদ দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে গাছের টবের মাটি, সূর্যালোক সমস্ত কিছু ঠিকঠাক পাচ্ছেন। যদি সেই দুটো ঠিকঠাক পায় তারপরে যদি গাছের গ্রোথ না নেয়, তাহলে বুঝতে হবে যে গাছটির কোনো সমস্যা আছে গোড়াতে বা রুটে। এইভাবে আপনারা আপনাদের গাছগুলিকে ঠিক করবেন। অন্যথায় সেখানে যদি আবার খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা গাছটি অতিরিক্ত খাবারে মারা যেতে পারে। তো অবশ্যই আপনারা এই সমস্ত সতর্কতাগুলি একটু মেনে আপনারা গাছের সার প্রয়োগ করুন। রাসায়নিক সার ব্যবহারের বেশ কিছু সতর্কতা রয়েছে। প্রথম যে সতর্কতাটি রয়েছে সেটা হচ্ছে, অবশ্যই আপনাকে রাসায়নিক সার প্রয়োগের সঠিক গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরিমাণ। অবশ্যই আপনাকে যে পরিমাণটি বলা হলো সেই পরিমাণ মতো আপনাকে প্রয়োগ করতে হবে। অত্যাধিক মাত্রা প্রয়োগে কিন্তু আপনার গাছ নষ্ট হতে পারে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, অবশ্যই আপনি যদি শীতকালীন বাগান করেন তাহলে সেখানে কিন্তু কোনো রকমের রাসায়নিক সার বেশি মাত্রায় ব্যবহার করবেন না। যদি আপনি রাসায়নিক সার বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার গাছের ফুল আসাটা বা ফল আসাটা কিন্তু অনেকটাই আটকে যাবে, যার ফলে কি হবে, আপনার গাছটি অনেক বেশি পরিমাণে পাতা ছাড়তে শুরু করবে এবং যার ফলে গাছে কিন্তু একটা সময় আসে গাছে যে পরিমাণ আপনার ফুল পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার প্রয়োগ করার পরে কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে গাছটিকে ফুল সানলাইটে রাখা, যাতে সেখানে পর্যাপ্ত রোদ থাকে এবং পর্যাপ্ত পরিমাণ আপনি গাছে জল ব্যবহার করবেন। এই বিষয়টা থেকে পর্যাপ্ত জল ব্যবহার করা মানে কিন্তু এটা নয় গাছের গোড়ায় একবার চ্যাপচ্যাপে করে ভিজিয়ে দিব। অবশ্যই আপনি চেষ্টা করবেন যে গাছের গোড়ায় যেন যে জলটি আপনারা দেবেন সেই জলটি যেন গাছের গোড়া শুকিয়ে গেলে আবার দেওয়া হয়। অতিরিক্ত জলতে কিন্তু গাছের গোড়া কিন্তু পচিয়ে দিতে পারে এবং সেটা যদি রাসায়নিক সার আবার ব্যবহার করা যায় তাহলে কিন্তু আরও পচে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তা অবশ্যই আপনারা এই সতর্কতাগুলি মেনে চলুন। চিন্তা ভাবনা করবেন সেটা হচ্ছে গাছের স্প্রে করার ব্যাপারটা। যে খাবারটি আপনারা দেখবেন লিকুইড সয়েলেবল গাছে আপনারা ক্রয় করার সময় দেখতে পাবেন লেখা রয়েছে, সেটা আপনারা গাছ জলে গুলে নিয়ে স্প্রে করে দিতে পারেন। কিন্তু যেটা মাটিতে দেওয়া খাবার সেটা আপনাকে মাটিতে ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা দেখে থাকি যে যেটা গাছে স্প্রে করা সেটা গাছের গোড়ায় দেওয়া হচ্ছে এবং যেটা গাছের গোড়ায় দেওয়ার কথা সেটাকে গুলিয়ে নিয়ে স্প্রে করা হচ্ছে, এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা সঠিকটা জেনে তারপরে আপনারা এগুলি করবেন, তাতে আপনার কাছে যে কোনো মুহূর্তে কিন্তু মারাও যেতে পারে। তার কিছু বলার নেই, এই রাসায়নিক সারের যে সমস্ত ব্যবহার করি বললাম এটা আপনার শীতকালীন বাগানের জন্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ইনডোর প্ল্যান্টের দিকে ধ্যান দেন তাহলে অবশ্যই আপনাকে দুটো খাবার অবশ্যই ক্রয় করতে হবে। একটা হচ্ছে এনপিকে 1261 আর একটা এনপিকে 20-20-20। এই খাবারটি অবশ্যই আপনাদের বলেছিলাম এটা লিকুইড সয়েলেবল খাবার, অবশ্যই জলে গুলে আপনার ছাদ বাগানে স্প্রে করতে হবে। আর আপনার ছাদ বাগানে যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্য আপনি একটা শিডিউল করে নিতে পারেন। আপনার 15 দিনের মাথায় গাছ লাগানো, 15 দিনের মাথায় বা যেদিন আপনি গাছ লাগাবেন সেদিন প্রথম আপনাকে ব্যবহার করতে হবে এনপিকে 1261। সেটা প্রতি লিটারে 2 গ্রাম করে নিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন এবং গাছের গোড়াতে সামান্য পরিমাণ ঢেলে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর গাছ লাগানো ঠিক 15 থেকে 21 দিনের মাথায় আপনাদের অবশ্যই এনপিকে 20-20-20 যেটা রয়েছে
সেটা আপনাকে স্প্রে করতে হবে। একই পরিমাণ 1 লিটার জলে 2 গ্রাম সেটা মেশিনে আপনারা স্প্রে করে দেবেন। আর তারপরে প্রতি মাসে মাসে যদি আপনি মনে করেন যে এই খাবার দুটো মিক্স করে আপনারা স্প্রে করবেন, তাহলে আপনারা 1 লিটার জল নিয়ে 1 গ্রাম আপনারা এনপিকে 20 1 গ্রাম 12-161 এই দুটো মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এটা যদি কন্টিনিউ প্রতি মাসে চালাতে পারেন তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই এবং খুব ইজিলি বাগান করতে পারবেন। গাছের গ্রোথ, গাছের খাবার, গাছের সমস্ত কিছু ওকে থাকবে, গাছে কোনো সমস্যা থাকবে না। আর আমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু ঠিক একই রকম ভাবে অনেক পুরনো নয়। এই গাছগুলি খুব কম সময়ের মধ্যে করা, মার্চ মাস থেকে শুরু করে এই সমস্ত বাগানগুলি করা এবং সেখানে বেশ কিছু গাছ পুরনো রয়েছে, বেশ কিছু গাছ নতুন রয়েছে, যেমন ক্যাকটাসগুলি নতুন আনা হয়েছে এবং তাতে কোনো রকম কোনো কঠিন কিছু নেই। একই রকম পরিচর্যার মধ্যে দিয়ে চলার চেষ্টা করি যাতে অনেকটা সাশ্রয় হয় এবং খুব কম সময়ে বাগান করা। আর বাগানীদের হতাশাটা যেন না তৈরি হয় আর অতিরিক্ত খরচটা যেন না হয়, তার জন্য আজকের এই এপিসোডটি। আর অবশ্যই আপনারা এটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের প্রচুর নিত্য নতুন টিপস আপনারা পেয়ে যাবেন।